জয়গুরু সবাইকে। আজকের করুণাময় গ্রুপ আয়োজিত এই প্রাতঃকালীন সৎসঙ্গে উপস্থিত প্রিয় পরমের পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপন দাদারা, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই ও বোনেরা, প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা, জয়গুরু জানাই। শ্রী ভগবান তার বৈচিত্র্যময় সৃষ্টি প্রবাহকে অব্যাহত রাখবার জন্য পুরুষ ও নারী সৃষ্টি করেছেন। তার নারী ও পুরুষের শারীরিক ও মানসিক গঠনের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, আমরা প্রত্যেকেই জানি, এবং তাদের সৃষ্টির উদ্দেশ্যও পৃথক। পুরুষের প্রকৃতিগত স্বভাব পূরণ করা, নারীর প্রকৃতিগত স্বভাব পালন এবং পোষণ করা। পুরুষ তার স্বভাবগত শক্তি সামর্থ্য দ্বারা পরিবার ও পরিবেশের অভাব অভিযোগ পরিপূরণ করে। নারী তার স্বভাবগত বৈশিষ্ট্য দ্বারা পারিবারিক পালন পোষণের দায়িত্বভার গ্রহণ করে সুষ্ঠুভাবে তার পরিপালনে মনোযোগী হয়। এইভাবে পুরুষ ও নারী উভয়ের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে চলতে থাকলে পারিবারিক ও সামাজিক বন্ধন একটা সুদৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত হয়। তাহলে নারী ও পুরুষ স্ব বৈশিষ্ট্য পরস্পরের অনুপূরক। তাই উভয়ের বৈশিষ্ট্য সমন্বিত গুণ এবং কর্ম দ্বারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শ্রী ভগবানের মহান উদ্দেশ্যকে সার্থক করে তোলাই আমাদের প্রধান করণীয়। আবার ওই বৈশিষ্ট্যকে সম্যক বিকশিত সমুন্নত করে তুলতে হলে চাই যথাযথ শিক্ষা। যে শিক্ষা বৈশিষ্ট্য পরিপোষণই নয়, সেই শিক্ষা ব্যর্থ হয়ে যায়। তাহলে এই বৈশিষ্ট্যকে অস্বীকার করবার কোনো উপায় নেই, কারণ একটা শিশু জন্মের পূর্বেই মাতৃগর্ভে নির্ণীত হয়ে থাকে। অতএব বৈশিষ্ট্য উল্লঙ্ঘনের শিক্ষা জীবনকে পঙ্গুই করিয়া তোলে। তাই পরম ব্রহ্মশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এ সম্পর্কে সুন্দরভাবে একটি বাণী দিলেন। বৈশিষ্ট্যকে নাকাল করে হলি কত বিদ্যাবান, শিখতে গিয়ে সাজলি খোঁজা, জনম ছাপটি করে ম্লান। পরম ব্রহ্মশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শিক্ষা সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, শিক্ষার প্রাণী হচ্ছে জীবন্ত আদর্শে একনিষ্ঠ তৎপরতা, শরীর ও মনের কেন্দ্রায়িত সক্রিয় সেবাপ্রবণ আত্মনিবেদন। এ বাদ দিয়ে যে শিক্ষা, সে যাই হোক, যেমনই হোক আর যত বড়ই হোক, অবিন্যস্ত, অমার্জিত, বিক্ষিপ্ত, উপলখণ্ডবৎ এবং সমাজের বিস্ফোরণী সংবেদক। তাহলে শিক্ষার মূলে চাই একজন জীবন্ত আদর্শ, যার প্রতি শিক্ষক বা শিক্ষয়িত্রী থাকবে একনিষ্ঠ টান এবং শরীর ও মনের কেন্দ্রায়িত সক্রিয় সেবাপ্রবণ আত্মনিবেদন। ওই আদর্শবানতার সুমধুর আকর্ষণেই তারা ছাত্রছাত্রীকে আদর্শপরায়ণ করে তুলবেন। শিক্ষার এই পদ্ধতির বাস্তব পরিগ্রহণ বাদ দিয়ে শিক্ষা কিছুতে চরিত্রগত হয়ে ওঠে না, ফলে সেই শিক্ষা ব্যর্থ হয়ে ওঠে। আর ওই জীবন্ত আদর্শ হলেন একজন বৈশিষ্ট্যপালী অপরিমাণ বৃত্তা পুরুষ, যাকে কেন্দ্র করেই শিক্ষার আরম্ভ। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে প্রাচীন আশ্রম শিক্ষায় আমরা কিন্তু তার বাস্তব রূপটা দেখতে পাই। বিশেষত বর্তমানের অবক্ষয়ের যুগে যে সহশিক্ষার কথা আমরা পাই বা আমাদের সামনে উপস্থাপিত হয়, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করা, অর্থাৎ পুরুষ পুরুষের মতন তার শিক্ষা, নারী নারীর মতন শিক্ষা। প্রথমেই বলেছি যে উভয়ের পরিপূরক, কিন্তু চারিত্রিক এবং মানসিক দিক দিয়ে তারা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাদের
শিক্ষা পদ্ধতিও কিন্তু আলাদা। আজকের আলোচ্য বিষয় নারী শিক্ষা, নারী প্রগতি ও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। পরমপ্রেমা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নারীনীতি গ্রন্থের প্রথমেই তিনি বললেন, মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। এই বাণীটির ভিতর দিয়ে একটি মেয়ের সুন্দর সুমহান ভাব তিনি প্রকাশ করেছেন। এই ভাবটার ভিতর দিয়ে একটা মেয়ের কীরকম চরিত্র হওয়া উচিত, তার চালচলন কেমন হওয়া উচিত, অর্থাৎ কেমনভাবে তার চালচলনকে অভ্যস্ত করা উচিত, যার ভিতর দিয়ে পুরুষ জনসাধারণের হৃদয়ে একটা শ্রদ্ধার আসন সুপ্রতিষ্ঠিত হয়ে ওঠে। নারীদের বৈশিষ্ট্য আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকে ত্যাগ করিও না, ইয়া হারাইলে তোমাদের আর কি রহিল। ঠাকুরের এই বাণীটার ভিতরে মেয়েদের 8টি লক্ষণের কথা বলা আছে, বৈশিষ্ট্যের কথা বলা আছে। নিষ্ঠা মানে একানুরক্তি, অর্থাৎ একেতেই আসক্ত হয়ে তার অনুগামী হয়ে চলা, অর্থাৎ নিঃশেষে লেগে থাকা। ধর্ম যথাযথ পালন পোষণের দ্বারা ব্যষ্টি ও সমষ্টিগত অস্তিত্বকে ধরে রাখা। শুশ্রূষা যথাযথ পরিচর্যা, সেবা এইরূপভাবে পালন ও পোষণের ব্যবস্থা করা যাতে পরিবারের প্রতি প্রত্যেকে সুস্থ স্বাস্থ্য আনন্দিত হয়ে ওঠে। সাহায্য পরিবারের প্রতি প্রত্যেককে প্রতিকর্মে সাহায্য করা। সংরক্ষণ গৃহের প্রতিটি দ্রব্যের যথাযথ রক্ষার ব্যবস্থা করা যাতে কোনো কিছু অপচয় না হয়। প্রেরণা অবসাদগ্রস্তকে উৎসাহ দান করা ইত্যাদি ইত্যাদি। আর প্রজনন নারীর জন ও জাতির জননী, তাই প্রকৃত সুসন্তানের জননী কেমন করে হওয়া যায় তার বিজ্ঞানসম্মত অবহিত থাকা। বিধিসম্মত উপায়ে নারী চরিত্রের এই 8টি বৈশিষ্ট্যকে সম্যক বিকশিত করে তোলাই নারী শিক্ষার প্রধান উদ্দেশ্য। ভারতের প্রাচীন ঋষিগণ এই বিষয়ে বহু গবেষণা করে যে সত্যে উপনীত হয়েছেন, হাজার হাজার বছর ধরে সেই নীতিকে অনুসরণ করে আমাদের এই দেশেই একদিন অগণিত শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ নারীর আবির্ভাব সম্ভব হয়েছিল। ইতিহাস কিন্তু তার সাক্ষী। প্রাচীন বিবাহ নীতিকে বর্তমান যুগে অচল এই বলে অবজ্ঞা না করে বরঞ্চ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দ্বারা বিচার বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত সত্যকে আবিষ্কার করার চেষ্টাই আমাদের বাঞ্ছনীয় বলে মনে করি। ভারতীয় আর্য ঋষিগণ তাদের তপস্যা, তাদের সাধনালব্ধ জ্ঞান দৃষ্টি দ্বারা যে নীতিকে সত্য বলে তারস্বরে ঘোষণা করে গিয়েছেন, সেই নীতিকে নিষ্ঠা সহকারে অনুসরণ করে চললে আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ কল্যাণময় হয়ে উঠবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমাদের মধ্যে যারা তথাকথিত শিক্ষার বড়াই করেন, তাহারাই আরও বেশি করে এই ঋষিপণিত প্রাচীন নীতিবিদকে নেহাত সেকালে বলে উপহাস অগ্রাহ্য করে চলেছেন। আর এর পরিণাম যে কতদূর ভয়াবহ তাহার গভীরভাবে চিন্তা করছেন কি আমরা, বা আমরা কি চিন্তা করছি? নারীর সতীত্ব তো একেবারেই বরবাদ করা হয়েছে। ইয়াপেক্ষা পরিতাপের বিষয় আর কি আছে? নারীর সতীত্ব সম্বন্ধে শ্রী ঠাকুর বলতে গিয়ে বলেন, শোনরে বলি আমার মেয়ে আমার নিছক কথা, চলিস শুনে সেই পথেকে বুঝিস দিয়ে মাথা। তুষ্টিপীতির পথে স্বামীর জীবন যশ আর বৃদ্ধি, বৃত্তিভেদী অটুট টানে হয় সতীত্বের সিদ্ধি।
তাহলে সতীত্বের কি সুমহান আদর্শ বর্তমান তথাকথিত শিক্ষার কল্যাণে। আমরা তো এই আদর্শের মূলে কুঠারাঘাত করেছি। বর্তমান যুগে আজকে এই নারী শিক্ষা, নারী প্রগতি সম্বন্ধে যতটুকু আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা বিষয় প্রয়োজনীয় বলে মনে করি। আমরা যে বাস্তবিক জাতির উন্নতি চাই, তবে এই বিশেষ প্রয়োজনীয় বিষয়গুলিকে নারী শিক্ষার অন্তর্ভুক্ত করতে হবেই কি হবে। নারীদের জন্য পৃথক শিক্ষায়তনের ব্যবস্থা করে আদর্শ পরায়ণা ও নারী শিক্ষার বিশেষ দক্ষতা সম্পন্ন শিক্ষার্থী নিয়োগ করতে হবে। তার জন্য সুপরিকল্পিত ব্যবস্থাপনার প্রয়োজন। যতদিন তা না হচ্ছে, ততদিন নারী শিক্ষা বা নারী প্রগতি সার্থক হয়ে উঠবে না। নারী জীবন সুন্দর ও সুগঠিত না হলে সুস্থ সবল জাতির উদ্ভব হবে না, কারণ নারী জাতির জন্য। সর্বশেষে আমি শ্রদ্ধা ভরে নত শিরে আমার মাতৃস্বরূপ ভারতীয় আর্য নারীকে সম্বোধন করে বলবো, হে আর্য নারী, স্মরণ করো তোমার সীতা, সতী, সাবিত্রী, দয়মন্তী প্রভৃতি প্রাতঃস্মরণীয় মাতৃমণ্ডলীকে। স্মরণ করো অসামান্য বিদুষী ঋষিপত্নী গার্গেয়ী, মৈত্রেয়ী, খনা, লীলাবতীকে। আরও স্মরণ করো সহস্র সহস্র সতী, সাধ্বী, মহিষী, বিদুষী ভারতীয় আর্য নারীকে, যাহাদের পরম পবিত্র মাতৃত্বের উজ্জ্বল স্মৃতি এখনও আমাদের চক্ষুর সম্মুখে দেদীপ্যমান। একবার স্মরণ করে দেখো, তাহারা কোন আদর্শ বলে এত বড় মহিষী গরিহসী হয়ে উঠেছেন। ইয়া কি প্রাচীন ভারতীয় ঋষির আদর্শ নয়? তাই বলি, ভুলিও না তোমার ওই মহান জাতীয় আদর্শকে। তাকে আবার নবীন যুগের নবীন ঋষির আদর্শে নবীনভাবে সঞ্জীবিত করে তোলো। দেখবে ভারতের বর্তমান ভবিষ্যৎ আবার অচিরেই সমুজ্জ্বল হয়ে উঠবে। তাই শিক্ষা যদি ছাত্রদের জীবনে পরিবার পরিবেশ সার্থকভাবে সুখসন্দীপ্ত ও প্রতিষ্ঠিত না করে, তবে সেই শিক্ষা ব্যর্থ। ব্যবহারহীন বোধ, কড়াহীন পড়া, যোগ্যতাহীন বিদ্যাবর্তা এবং আচরণহীন পাণ্ডিত্য বিড়ম্বনা মাত্র, যা আমাদের অস্তিত্বের পরিপন্থী। তাকে নিরাকৃত করে বিদ্যমানতাকে বা অস্তিত্বকে অটুট ও অনন্ত স্পর্শী করে তোলে, তাকেই বলে বিদ্যা। আর সেই জন্যই পরাবিদ্যা বা অপরাবিদ্যা একই সূত্রে গঠিত। আদর্শ পরায়ণ হয়ে যুগপথভাবে এই দুই বিদ্যাকে অধিগত করে সব পরিবেশ, আর্থিক ও বৈষয়িক অভ্যুদয়ের পথে অগ্রসর হয়ে চলাই শিক্ষা ও বিদ্যার মূল তাৎপর্য। আর সেই শিক্ষাই দেবে আমাদের অজ্ঞানতা থেকে মুক্তি, প্রবৃত্তিপরতা থেকে মুক্তি, দারিদ্র্য অভাব অভিযোগ থেকে মুক্তি, হীন স্বার্থপরতা থেকে মুক্তি, রোগ ব্যাধি মরণশীলতা থেকে মুক্তি, অলসতা জড়তা থেকে মুক্তি, অপ্রীতি অপ্রেম থেকে মুক্তি। তাই শাস্ত্রে আছে, সা বিদ্যা যা বিমুক্ত। আমাদের মুক্ত জীবনানন্দ লাভের জন্যই তো এই শিক্ষা। আজকের বিষয়বস্তু নারী শিক্ষা, নারী প্রগতি ও শ্রীকৃষ্ণ ঠাকুর অনুকূলচন্দ্র এখানেই শেষ করলাম। সবাইকে জয়গুরু। মেয়েদের কুমারী জীবন থেকে আরম্ভ করে বৈবাহিক জীবন পর্যন্ত বহু বিষয় আছে যা স্কুল কলেজে মোটেই শিক্ষা দেওয়া সম্ভব নয় বা শিক্ষা দেওয়া হয় না। অথচ নারী চরিত্রকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হলে নারীদের যে বৈশিষ্ট্য, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে 8টি বৈশিষ্ট্যের কথা বললেন, সেই বিষয়গুলো শিক্ষার কিন্তু একান্ত প্রয়োজন। বিশেষত কুমারী মেয়েদের পিতার প্রতি অনুরক্ত করে তুলতে হবে প্রথমেই। তাহলে ওই পিতৃভক্তি তাদের ভবিষ্যৎ জীবনকে সুনিয়ন্ত্রিত করে তুলবে। এ সম্পর্কে পরম ব্রহ্মা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ছেলের নেশা মায়ে, মেয়ের নেশা বাপে, এমনতর ছেলে মেয়ে নষ্ট পায় না চাপে। শ্রী ঠাকুর আরও বললেন, কুমারী মেয়েদের পিতায় অনুরক্তি থাকা, তাহার সেবা ও সাহচর্য করা, তাহার সহিত আলাপ আলোচনা করা উন্নতির প্রথম ও পুষ্ট সোপান। তাহলে এই পিতার প্রতি অনুরক্তি ভবিষ্যৎ বৈবাহিক জীবনে পতির প্রতি অনুরক্তি ও শ্রদ্ধায় পরিণত হয়। বর্তমান শিক্ষা ব্যবস্থায় নারীর এই বৈশিষ্ট্যকে সুগঠিত করে তোলবার কোনো ব্যবস্থা কিন্তু নাই।
বরঞ্চ বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করবার সদর দরজা সম্পূর্ণভাবে উন্মুক্ত করে রাখা আছে। স্কুল কলেজের এই যে সহশিক্ষার ব্যবস্থা আমরা দেখতে পাই, এর ভিতর দিয়ে আজকের বর্তমান সমাজের যুবক যুবতীগণ অবাধ মেলামেশার সুযোগ পায় এবং তার ফলে কি হয়, নারী এবং পুরুষ যখন যৌবনে পদার্পণ করে তখন যৌবন সুলভ চাঞ্চল্যের সাথে সাথে তাদের বৃত্তিগুলো চঞ্চল ও দুর্দমনীয় হয়ে ওঠে। তাই এই কারণে উভয়ের প্রতি আকৃষ্ট হতে চায়। উভয়ের সংসর্গ হইতে যথাসম্ভব দূরে রাখাই বা দূরে থাকাই বাঞ্ছনীয়, নচেৎ চঞ্চল অনিয়ন্ত্রিত বৃত্তির চাপে চারিত্রিক পতন হওয়াই স্বাভাবিক। তাই পরম প্রেমা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন কথা প্রসঙ্গে, ওতে ভালো হয় না। অতি নৈকট্যের তৃপ্তির সঙ্গে দুর্বলতার প্রশ্রয়ের দরুন উভয়ের প্রতি উভয়ের আমন্ত্রণী আকর্ষণে প্রত্যেকে প্রকৃতিগত বৈশিষ্ট্য হারিয়ে জগা খিচুড়ি পাকিয়ে ম্যাসো এফিমিনোমিনেসির এক একটা উদ্ভট সংস্করণ হয়ে দাঁড়ায়। কি বললেন ঠাকুর? অতি নৈকট্যের তৃপ্তির সঙ্গে দুর্বলতার প্রশ্রয়ের দরুন উভয়ের প্রতি উভয়ের আমন্ত্রণী আকর্ষণে প্রত্যেকে প্রকৃতিগত বৈশিষ্ট্য হারিয়ে জগা খিচুড়ি পাকিয়ে ম্যাসো এফিমিনেসির এক একটা উদ্ভট সংস্করণ হয়ে দাঁড়ায়। ঐকান্তিক মোহে পুরুষ তার চলন, হাবভাব, পোশাক পরিচ্ছদে নারী সারূপ্য লাভের সাধনায় মশগুল হয়। নারীও তেমনিভাবে অস্বাভাবিক রকমের পুরুষোচিত হাবভাব ও অঙ্গভঙ্গি হলা হয়। তাহলে এই হিসাবে সবগুলি উপাদান ও শক্তি বিকৃতি প্রকৃতি ধরে। এতে প্রবৃত্তির পবিত্রতা স্খলিত হয়ে পড়ে, সন্তান সন্ততি নিকৃষ্ট হয়, বংশগুলি সাধারণত দুর্বল ও বিকৃত হয়, অনেক কিছু কুফল দেখা যায়। সেজন্য ঠাকুর বলছেন, আমার মতে মায়েদের পারিবারিক শিক্ষাস্তরে বাদে সহশিক্ষা হওয়া উচিত নয়। ক্রমাগত নিষ্প্রয়োজন অস্বাভাবিক নিষ্ফল যৌন কল্পনার ফলে পুরুষের মানসিক পুরুষত্বহীনতা দেখা যায় এবং নারী পুরুষোচিত প্রকৃতি আয়ত্ত করার ফলে দাম্পত্য জীবনও পুরুষের মতো এডোরেশন চায় এবং তার ফলে স্বতই নিকৃষ্টের প্রতি ইনক্লাইন্ড হয়, যা কিনা তার হুকুমের গোলাম হয়ে থাকবে। তাছাড়া পুরুষ ও নারীর মধ্যে সম্মানযোগ্য ব্যবধান থাকাই উচিত, আর তা যদি না থাকে তাহলে উভয় সুস্থ স্বাভাবিক যৌন সম্বেগ লোপ পেয়ে যায়। তার ফলে প্রাণহীন কৃত্রিম জীবনে কখনো শক্তিমান জীবন গজায় না। এর ফলে জনজাতির পতন হয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও বলছেন, ছেলে মেয়েদের শিক্ষা একসাথে না হওয়াই ভালো। কারণ কেউ যদি তার বৈশিষ্ট্য স্বাতন্ত্র্য অনুযায়ী বিবর্তিত না হওয়ার ফলে ছেলে মেয়ের ভিতর একটা পরিবর্তন লক্ষ্য করা যায় এবং অতিনৈকট্যের জন্য উভয়ের যৌন আবেগ ও চেতনা যদি অসমীচীন খাতে প্রবাহিত হয় তা ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির পক্ষে সর্বব্যই ক্ষতিকর হয়ে ওঠে।
কেননা ছেলেদের ও মেয়েদের শারীরিক গঠন প্রকৃতি, বৈশিষ্ট্য, গুণগত মান এক নয়, ভিন্ন ভিন্ন ধরনের। সেই জন্য মেয়েদের বৈশিষ্ট্য, গুণগত মান অনুযায়ী শিক্ষা দেওয়া উচিত, যাতে তারা সুগৃহিণী ও সুজননী হতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে তারা যাই শিখুক না কেন, তার সঙ্গে ওই দিকটার প্রতি গুরুত্ব থাকা বাঞ্ছনীয়। মেয়েদের স্থান কিন্তু অন্তঃপুরে, একথা আমাদের ভুললে চলবে না। আর সেটা একটা তুচ্ছ স্থান নয়, কিন্তু বিশাল সাম্রাজ্য। সেই সাম্রাজ্যে যদি সম্যকভাবে সুরক্ষিত ও সুপরিচালিত হয়, তবেই বাহির জগতে সমাজ ও রাষ্ট্রের চক্রদণ্ড বা মানদণ্ড যথাযথভাবে ক্রিয়াশীল থাকতে পারে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই ঠাকুর বলছেন, ছেলে মেয়ে একযোগেতে করলে পড়াশোনা, পড়ার সাথে বাড়েই প্রায় কামের উপাসনা। কামকল্লোর নাই যদি পায়, সৎ নিয়ন্ত্রণ শুভে, ভ্রষ্ট হবে জনমধৃতি, পড়বে পাগল কূপে। তাই ছেলে ও মেয়েদের সম্মানযোগ্য ব্যবধান থাকা উচিত, তাতে করে ছেলে ও মেয়েদের মঙ্গল, সেই সাথে সাথে সমাজ ও জাতির মঙ্গল সাধন হয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তার অভিমত তিনি প্রকাশ করেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই নারী শিক্ষা সম্বন্ধে বলতে গিয়ে আরও বললেন, নারীর তো উচ্চশিক্ষারই প্রয়োজন বটেই, কারণ পুরুষকে তাহার সর্বতোভাবে সাহায্য করতে হয়। তাছাড়া তাহাদের বৈশিষ্ট্য হওয়া উচিত, তাহারা যেন সর্বতোভাবে তাহাদের সেবা দ্বারা সংসারের সকলের প্রহসন, পুষ্টি, উদ্বর্ধন ইত্যাদি করতে পারে। শিক্ষা পুরুষ ও নারীর সমানভাবেই চলা উচিত। বৈশিষ্ট্য হইবে তাহাদের উভয়ের বৈশিষ্ট্যে। যদি শিক্ষা এমনতর হয় যাহাতে নারীর বৈশিষ্ট্যকে ব্যাহত করে, তবে তাহা সর্বতোভাবে পরিত্যাজ্য, কারণ ইহাতে অস্বাভাবিকতা আসে, আর এই অস্বাভাবিকতা হইতেই উচ্ছৃঙ্খলা জন্মে, আর তাহা হইতেই জাতীয় সমাজের স্বাস্থ্য ও শিক্ষা বিষাক্ত হয়ে ওঠে। এই সম্পর্কে বিখ্যাত দার্শনিক রাস্কিন সাহেবের একটি উক্তি না বললেই নয়। তিনি বলছেন, নারীকে এমন শিক্ষা দিতে হবে যাহাতে পুরুষের কার্য বুঝিতে, এমনকি তাহাকে সাহায্য করিতে পারে। সুতরাং আমার বিবেচনায় নারী শিক্ষার পঠনীয় বিষয়ে পুরুষের সমানই হওয়া বিধেয়, কিন্তু নারী শিক্ষা হইবে বিভিন্ন প্রকৃতির। স্বামী যাহা কিছু জানে, স্ত্রীও তা সবই জানা উচিত, কিন্তু পৃথক রকমের, যাহাতে স্বামী সুখ ও কর্মে সহানুভূতি করতে সক্ষম হইতে পারে। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র নারী শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে আরও বললেন, মেয়েদের শিক্ষার ভিতর দিয়ে এমন সংস্কার জন্মাতে হয় যাহাতে জাতি, বর্ণ, বংশবিদ্যা ইত্যাদি বিবেচনা না করিয়া কাহাকেও পতিত্বে বরণ না করে, আর অন্যায্য ও অবাধ পুরুষ সংমিশ্রণকে ঘৃণার চোখে দেখে। শ্রেষ্ঠকে কেমন করে কিভাবে বরণ করতে হয়, শ্রেষ্ঠকে কি করে চিনতে হয়, শ্রেষ্ঠের প্রতি সহশ্রদ্ধা ইত্যাদি বিষয়ে বিশেষভাবে স্ত্রী শিক্ষার অঙ্গীভূত করা প্রয়োজন। আর এই বিষয়ে কুমারী অবস্থায় প্রতিটি অভিভাবকের এই শিক্ষা তাদের বাড়ির মেয়েদের এই শিক্ষায় শিক্ষিত করে তুলতে হয়। আরেকটি বিশেষ করে আমাদের জানা প্রয়োজন বা এখানে বলা প্রয়োজন, আমাদের যৌন জীবন ও যৌনতত্ত্ব নিয়ে অজ্ঞতার সীমা নেই। সাধারণ দৃষ্টিতে অশ্লীল বলে আমাদের মনে হয়, কিন্তু এর চাইতে বড় ভুল বা ভ্রান্তি আর হতে পারে না। এই অন্ধকার কুসংস্কারচ্ছন্ন ভাবই দেশের নৈতিক আবহাওয়াকে বেশি কলুষিত ও বিকৃত করে তোলে। আমরা প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই যে বৈদিক যুগে গার্হস্থ্য আশ্রমে প্রবেশিচ্ছু ব্রহ্মচারীদের মুনি ঋষিরা কামশাস্ত্র পাঠ করিয়ে সংসার ধর্মে পাঠাতেন, কারণ দাম্পত্য জীবনে কামশাস্ত্র বা যৌন বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান না থাকলে সংসার জীবনে নানা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। কিন্তু পরিতাপের বিষয়, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশে এই যৌন শিক্ষা নেই, যার ফলে সমাজে বিকৃত যৌন প্রবণতা ভয়াবহ রূপ ধারণ করেছে, যা একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। সেই জন্য বিদ্যার্থী তরুণ তরুণীদের যৌনবিদ্যা ও সুপ্রজনন বিদ্যা সম্পর্কে শিক্ষাদানের ব্যবস্থা আশু প্রয়োজন,
কারণ পুরুষ ও নারীর মধ্যে যদি প্রেম প্রীতি ভালোবাসা বিশ্বাস না থাকে তাহলে যৌন জীবন বা দাম্পত্য জীবন কখনো সুখী হতে পারে না, তা ব্যভিচারে পরিণত হয়। আর তাতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের অমঙ্গল। আর এর জন্য চাই নিরাসক্ত, পবিত্র ও বিজ্ঞানসম্মত উপায়, যাতে মানুষের প্রবলতম শক্তি ও সম্বেগের অপব্যবহার নিবারিত হয়ে সদ্ব্যবহারের পথ উন্মুক্ত করে। আর তার দায়িত্ব আজকের বর্তমান সমাজ ও রাষ্ট্রের অবশ্য পালনীয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মায়েদের এই সাজসজ্জা, পোশাক পরিচ্ছদ সম্পর্কে বলতে গিয়ে বললেন, নারীর সাজসজ্জা, পরণ পরিচ্ছদ, চলন চরিত্র এমনতর হওয়া উচিত যা পুরুষের মনে একটা উন্নত, পবিত্র সদ্ভাবের সৃষ্টি করে। ইহা সুপ্রজননের ও মানুষকে শ্রদ্ধাদীপ্ত করার একটা উত্তম উপকরণ। ইহার বহুলতায় বাহুল্যকে ডাকিয়া আনিবে, সাবধান হও। মেয়েদের পোশাক পরিচ্ছদ, সাজসজ্জার ব্যাপারে যে শালীনতা বোধের একান্ত প্রয়োজন, এই বাণীটি থেকেই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। কারণ আজকাল প্রায়শই এটার অভাব দেখা যাচ্ছে। নারীর সাজসজ্জা, পোশাক পরিচ্ছদ, চলনচরিত্র এমন হওয়া দরকার যাতে পুরুষ জনসাধারণকে কামলোলুপ না করে সদ্যদীপ্ত করে তোলে। আজকের স্কুল কলেজে শিক্ষিতা মেয়েরা প্রায়শই চাকরির দিকে ঝুঁকে পড়ে। কেহ কেউ এই বিষয়ে প্রগতির দোহাই দিয়ে থাকেন, অর্থাৎ নারী প্রগতির দোহাই দিয়ে থাকেন। আবার কেহ কেউ বলে থাকেন আর্থিক সংকটের কথা। প্রগতি মানে প্রকৃষ্ট গতি, অর্থাৎ যে গতি মানুষকে উন্নত ও সুরুচিসম্মত চলনার দিকে নিয়ে যায়। তাহলে নারীর চাকরি দ্বারা তার বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনাই থাকে। কারণ চাকরি করতে হলে পুরুষ মহলে আনাগোনা, অনেক ক্ষেত্রে পুরুষের তোষামোদি করতে হয়। তাতে কি নারীর আত্মসম্মান বজায় রাখা সম্ভব হয়? এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? অথচ প্রগতির দোহাই দেওয়া মানে বৃত্তির ইন্ধনকে যোগাই দেওয়ার ব্যবস্থা করে দেওয়া, তাই নয় কি? অবশ্য উপযুক্ত অভিভাবকের অধীনে মেয়েদের শিক্ষালয়ে শিক্ষিতির কাজ করা তেমনটা কিন্তু ক্ষতিকারক নয়। আর্থিক সংকট বর্তমানে প্রবল, এটা আমরা সবাই জানি, এটা ঠিক। কিন্তু মেয়েদের চাকরির দিকে ঠেলে দিয়ে পারিবারিক বিশৃঙ্খলার সৃষ্টি করা, বেকার সমস্যাকে আরোতর জটিল করে তোলা, তৎপরিবর্তে নানাবিধ কুটির শিল্পের ভিতর দিয়ে যদি শিক্ষার ব্যবস্থা করা যায়, যাতে মেয়েরা ঘরে বসেই সসম্মানে কিছু কিছু অর্থ উপার্জন করে পরিবারকে সাহায্য করতে পারে, তার উপায় নির্ধারণের দিক দিয়ে সমধিক নজর দেওয়া বাঞ্ছনীয় নয় কি? আমাদের দেশের স্বাধীন সরকার তো এই বিষয়ে বিশেষ দায়িত্ব আছে বলে আমি মনে করি। শুনতে পাই আজকের জাপান বলে একটা দেশ আছে, অর্থাৎ সেখানকার মেয়েরা নানাবিধ কুটির শিল্পের দ্বারা প্রভূত অর্থ উপার্জন করে থাকে, যা আমাদের দেশের মেয়েরা সেটা করতেই পারে না। তাহলে এর জন্য চাই যথোপযুক্ত সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থার প্রচলন, যাতে আমাদের দেশের মেয়েরাও এই বিষয়ে আকৃষ্ট হয়। শেষে ঠাকুর অনুকূল চন্দ্র এই মেয়েদের চাকরি সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুরবাপ, যে মেয়েরা চাকরি করে জননজাতি তাহারাই মারে। তাহলে সমাজের মঙ্গল আকাঙ্ক্ষী প্রত্যেক চিন্তাশীল ব্যক্তিকে এই বিষয়ে গভীরভাবে চিন্তা করে দেখতে হবে। আজকের বর্তমান সমাজের যে নারী শিক্ষা বা নারী প্রগতি, তা কিন্তু আমাদের সার্বিক মঙ্গল কিন্তু আনতে পারে না। আর এ বিষয়ে বিবাহ এবং প্রজনন বিজ্ঞান সম্বন্ধ নারী পুরুষ উভয়ের বিশেষ শিক্ষার প্রয়োজন আছে। বর্তমান যুগে আমরা যেভাবে আত্মঘাতী উদারতার প্রশ্রয় দিয়ে ভারতীয় আর্য কৃষ্টি প্রণীত বিবাহ ও প্রজনন নীতিকে অগ্রাহ্য করে চলছি, তাহাতে জাতির ভবিষ্যৎ সম্বন্ধে আতঙ্কিত হতে হয়। বর্তমান বিজ্ঞানী পশুর সুপ্রজনন সম্বন্ধে অনেক গবেষণা করেছে সত্য, কিন্তু মানুষের বেলায়